মৃত্যু তোমাকে চারিদিকে ঘিরে ফেলেছে। তুমি সামনে এগোতে পারছো না, তুমি ডায়ে এগোতে পারছো না, তুমি বাঁয়ে এগোতে পারছো না। যেদিকে যাবে নিশ্চিত মৃত্যু। তোমার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃত্যুর লাশ। এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে তোমরা মাত্র 2-3 জন। এই মুহূর্তে কি বাঁচা যায়? তোমরা কি একে অপরের সঙ্গে যুদ্ধ করবে, বা তোমরা কি 3 জন 3 দিকে চলে যাবে? এই রকম প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে বাঁচা যায় সেই কথাই আজ আমরা জানব। দশম শ্রেণীর বাংলা বইয়ের 28 নম্বর পৃষ্ঠারের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই বাঁধা মানে দড়ি দিয়ে বাঁধা নয়, এই বাঁধা মানে একতাবদ্ধ হয়ে থাকা, সঙ্গবদ্ধ হয়ে থাকা। আজ পড়াবো এই কবিতাটি। অবশ্যই তোমরা একটা সঙ্গে খাতা ও পেন নিয়ে নেবে, কারণ প্রতিটি লাইন ধরে ধরে বোঝাবো, তার শব্দ অর্থ বলে দেবো। সেই কথাগুলো যদি তুমি খাতায় লিখে রাখো তাহলেই তোমার পরবর্তীতে পড়তে অনেক সুবিধা হয়ে যাবে। চলো শুরু করি আজকের আলোচনা। কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি, লেখক শঙ্খ ঘোষ। কবিতার মূল কাব্যগ্রন্থের নাম জলি পাষাণ হয়ে আছে। কবিতার শুরুতেই রয়েছে আমাদের ডান পাশে ধস। এই পংক্তির সম্পূর্ণ ব্যাখ্যা যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি। কবিতাটা শুরু হয়েছে চমৎকারভাবে। কথক কিন্তু এক বচন না, বহু বচন। অর্থাৎ যিনি আমাদের সামনে এই কবিতাটি বলছেন তিনি একা নন, অনেকে মিলে, অনেকগুলো মানুষের কণ্ঠস্বর মিলে একটা কথা বলছে। আমাদের ডান পাশে ধস, আমাদের ডান দিকে ধস নেমেছে। ধস কি? খাড়া পাহাড় থেকে যখন মাটি পাথর খসে খসে পড়ে, যেদিকে আর এগোনো যায় না, এগুলোই ধসে পড়তে হয়, তাকে বলে ধস। আমাদের ডান দিকে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। আমাদের বাঁদিকে কি রয়েছে? গিরিখাত। গিরিখাতটা কি? পাহাড়ের গায়ে দেখবে গভীর গর্ত আছে, সেটাকেই বলা হয় গিরিখাত। তোমরা এটা ভূগোলে পড়েছো, বহির্জাত প্রক্রিয়া। দেখো তারপর কি বলছে, আমাদের মাথায় বোমারু। বোমারু শব্দের অর্থ হলো বোমা নিক্ষেপক। সহজভাবে বলতে গেলে যে যুদ্ধ বিমান থেকে বোমা ছুঁড়ে ছুঁড়ে নিচের দিকে মারা হয় সেটাই হলো বোমারু। দেখো তারপর বলছে পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পায়ে পায়ে অর্থাৎ এগিয়ে যেতে গেলে আমাদের সামনে রয়েছে হিমানি, মানে তুষার বা বরফের বড় বাধা, বড় বরফের বাঁধ। আমরা দৌড়েও পালাতে পারবো না। এখানে আমরা হচ্ছে গুটি কয়েক মানুষ। তারা বলছে আমাদের চতুর্দিকে রয়েছে মৃত্যু, নিশ্ছিদ্র আয়োজন। যেদিকেই যাব সেদিকেই মৃত্যু। ডায়ে এগোতে পারবো না, বাঁয়ে যেতে পারবো না, দৌড়ে পালাতে পারবো না। এমনকি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি তবুও মাথার উপর বোমা পড়তে পারে, অর্থাৎ মৃত্যুর আয়োজন। আমাদের পথ নেই কখনো। এখানে পথ মানে পালিয়ে বাঁচবার রাস্তা, অর্থাৎ বাঁচবার পথ নেই কোনো। আমাদের ঘর গেছে উড়ে। এই জায়গা থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারবো এই যে কবিতায় আমরা প্রয়োগ হচ্ছে, আমরা সর্বনামের আড়ালে আসলে কারা রয়েছে। আমাদের ঘর গেছে উড়ে মানে বোমা পড়াতে আমাদের ঘর উড়ে গেছে। দেখো তারপর বলছে আমাদের শিশুদের সব, বানানটা দেখো তালবেশ সব ব। এই সব কথার অর্থ মৃতদেহ বা লাশ। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের ঘর নেই, আমরা গৃহহীন, আমাদের ঘর উড়ে গেছে। আমাদের বাচ্চারা, আমাদের শিশুরা, আমাদের ভবিষ্যতেরা মৃত পাথরের মতো, তাদের লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের চারপাশে, আমাদের কাছে দূরে। তার মানে এই দুটো পংক্তি থেকে আমরা বুঝতে পারছি একটা ভয়ঙ্কর নেতিবাচক বা নেগেটিভ সিচুয়েশান, পরিস্থিতির কথা এই কবিতায় বলা হয়েছে। একটা যুদ্ধের পরবর্তী পরিস্থিতির কথা বলা হয়েছে, যে সব কিছু ধ্বংস হয়ে গেছে, বোমা পড়ে বাড়িঘর উড়ে গেছে, ছোট ছোট বাচ্চা নিষ্পাপ শিশুরা তারা পর্যন্ত প্রাণ দিয়েছে, তাদের লাশ ছড়ানো রয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের অপমৃত্যু ঘটেছে। দেখো এদের মনে সংশয় জাগছে। যারা সমবেত শহরে আমাদের কাছে অসহায় অবস্থা জানাচ্ছে, তারা বলছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মারা যাব নাকি? আমাদের কি এইখানে এই মুহূর্তে মারা যেতে হবে তাহলে? আমাদের পথ নেই আর, আমাদের আর রাস্তা নেই, আমাদের আর কোনো বাঁচবার রাস্তা নেই। আয় আরও বেঁধে বেঁধে থাকি। এসো আমরা যে কয়জন বেঁচে আছি
এই কঠিন পরিস্থিতির মধ্যে আশ্চর্যজনকভাবে বেঁচে রয়েছি, আমরা বাঁচতে পারবো। একটাই পথ আছে, সব পথ যখন হারিয়ে যায় তখন একতাই হচ্ছে বেঁচে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। তাই এসো হাতে হাত রেখে আরও বেঁধে বেঁধে থাকি, সঙ্গবদ্ধভাবে বা আরও জোটবদ্ধভাবে থাকি। পরবর্তী অনুচ্ছেদে যাওয়ার আগে বলি, এই কবিতার বিষয়বস্তু হচ্ছে ছোটবেলায় পড়া একটা গল্পের মতো। পড়েছিলে না, বাবা প্রত্যেক ছেলে একে অন্যের সঙ্গে গন্ডগোল করত, 3 ছেলেকে বলল এক বান্ডিল লাঠি নিয়ে আসতে। তারা এক বান্ডিল লাঠি নিয়ে এলো, ভাঙতো লাঠিগুলোকে, কেউ লাঠিগুলিকে ভাঙতে পারলো না। তারপর সবাইকে একটা একটা করে লাঠি দেওয়া হলো আর বলা হলো এবার তো ভাঙো দেখি, এবং সবাই মটমট করে ভেঙে ফেললো। সেই গল্পের মূল নীতি বা সেই গল্পের উপদেশ কী ছিল? যে একতাই বল, আমরা যদি একসঙ্গে থাকি আমাদের ভাঙা যাবে না। এই কবিতায় সেই কথাই বলছে। প্রতিকূল পরিস্থিতিতে আমরা যদি সঙ্গবদ্ধ হয়ে থাকি তাহলে আমরা পরিত্রাণ পাবো। তারপর দেখো, আমাদের ইতিহাস নেই, আমরা সাধারণ মানুষ। ইতিহাসের পাতায় রাজা মহারাজাদের গুণকীর্তন থাকে, কিন্তু আমাদের কথা ইতিহাসের পাতায় থাকে না। অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। দুটো পরস্পর বিরোধী মন্তব্য। আমাদের ইতিহাস নেই কেন সেটা তোমরা বুঝলে? আবার বলছে আমাদের চোখ মুখ ঢাকা, এটার অর্থ কী? দেখো, বলছে আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ আমরা সাধারণ মানুষ, আমাদের কথা ইতিহাসের পাতায় থাকে না। যদিও বা থাকে, সেখানে লেখা থাকে আমাদের চোখ মুখ ঢাকা। তার মানে আমরা শাসকের হাতে শোষিত হই বা অত্যাচারিত হই। আমাদের এই অত্যাচারের কথা ইতিহাসের পাতায় লেখা থাকে। সেখানে লেখা থাকে আমরা কেমন চোখ মুখ ঢেকেছিলাম, অত্যাচারী হয়েও প্রতিমুখ দ্বিমুখ ছিলাম, অত্যাচারী হয়েও প্রতিবাদ করিনি, চোখ বন্ধ করেছিলাম, অন্যায় দেখেও যেন দেখতে পাইনি এমন ভান করেছিলাম, ও মুখ বুজে থেকেছি, অন্যায় দেখেও আমরা প্রতিবাদ করিনি। তার মানে এখানে বোঝানো হয়েছে ইতিহাসের পাতায় সাধারণ মানুষের কথা থাকে না, যদিও বা থাকে সেখানে এটা লেখা থাকে যে তারা যুগে যুগে কিভাবে শাসকের শোষণ চোখ বুজে মুখ বন্ধ করে কিভাবে মেনে নিয়েছে, সেই করুণ গাথা। দেখো, তারপর বলছে আমরা ভিখারি 12 মাস, আমরা 12 মাস ভিক্ষাজীবী হয়ে বেঁচে থাকি। অর্থাৎ আমরা গরিব মানুষ, সমাজের কাছে, আমরা সভ্যতার কাছ থেকে জীবন ভিক্ষা করি, আমরা ভিক্ষাবৃত্তি অবলম্বন করে বেঁচে থাকি। এই পংক্তির ব্যাখ্যা কিন্তু আরও গভীর, জানো তো? আজকে আমরা এমন একটা সভ্যতায় বসবাস করছি যেখানে হিংসা, হানাহানি, রক্তপাত, যুদ্ধ এগুলো লেগে আছে। সেখানে আমরা 12 মাস প্রেমের ভিক্ষা করি, সহানুভূতির ভিক্ষা করি, বেঁচে থাকার রসদের ভিক্ষা করি। এটাই কিন্তু যদি আমরা গভীরভাবে ভাবি, সেটাই এখানে বলা হয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, মনে সংশয়, মনে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে এদের। বলছে আমরা বেঁচে আছি, তার মানে পৃথিবীটা বেঁচে আছে। আবার পরক্ষণে বলছে পৃথিবী হয়তো গেছে মরে। না, পৃথিবীটা বেঁচে নেই। আমাদের চতুর্দিকে লাশ, আমাদের ছোট্ট ছোট ছেলেমেয়েগুলো রাস্তার আনাচে কানাচে মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে। না, পৃথিবীটা বেঁচে নেই। অর্থাৎ এদের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। একবার মনে হচ্ছে পৃথিবীটা বেঁচে আছে, পরক্ষণে মনে হচ্ছে চারিদিকে মৃত্যু মিছিল, চারিদিকে লাশ, চারিদিকে যেন মৃত্যুর আয়োজন। পৃথিবীটা হয়তো মরে গেছে। আমাদের কথা কে বা জানে? আমরা যে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে বেঁচে আছি, আমরা যে বাঁচতে চাইছি, আমাদের কথা কেউ জানে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা প্রত্যেকটা দরজায় দরজায় ফিরেছি। কেন? বাঁচবার জন্য। জীবনের তাগিদে আমরা সাহায্যর দাবিতে প্রত্যেকটা দরজায় দরজায় যাচ্ছি। কিছুই কোথাও যদিও নেই, সত্যি তো কোথাও কিছু নেই, সবাই মারা গেছেন। এই যে এতক্ষণ কবিতাটি পড়লাম, দেখো নিরাশা হতাশা, নিরাশা হতাশা। দেখো এই কবিতার এই যে শেষ 4টি লাইন, যেখানে কবি নিরাশা বাদ দিয়ে আশার দিকে চলে আসলেন, অন্ধকার থেকে চলে আসলেন আলোর পথে, দুঃস্বপ্নকে কাটিয়ে তিনি বাঁচার স্বপ্ন দেখালেন। কি বলছেন? কিছুই তো কোথাও যদিও নেই, তবুও তো কজন আছে বাকি। অর্থাৎ আমাদেরকে নেগেটিভ ভাবলে চলবে না, নেতিবাচক ভাবলে চলবে না, পজিটিভ হতে হবে, ইতিবাচক হতে হবে। এক গ্লাসের মধ্যে অর্ধেকটা জল আছে, আমি নেতিবাচক হয়ে বললাম দেখো দেখো গ্লাসে অর্ধেকটা জল নেই, এটা নয়, দেখো অর্ধেকটা জল এখনও আছে। এই মানসিকতায় আসতে হবে। তাই কবি বলছেন কোথাও কিছু নেই,
কিন্তু আমরা তো আছি। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এসো আমরা আরও হাতে হাত রেখে একে অপরের সঙ্গে সঙ্ঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে, একতাবদ্ধভাবে থাকি। ইউনিটি হলো সবচেয়ে বড় বল, সঙ্ঘবদ্ধ হলো বেঁচে থাকার মূল মন্ত্র। আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই, মানুষ যখন বনে থাকতো, বাঁচার তাগিদেই তারা কিন্তু সঙ্ঘবদ্ধ হয়েছিল। তা থেকেই গড়ে উঠেছিল সমাজ, সভ্যতা। তারপরে মানুষে মানুষের সম্পর্ক, এই ভালোবাসা, সেই সবগুলো ইতিহাসের পুরনো পাতায় ফিরে গেলে মনে পড়বে আমরা সঙ্ঘবদ্ধ হতে শিখেছিলাম বলে প্রকৃতির সঙ্গে লড়াই করে, হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে আজকে আমরা কিন্তু এই আধুনিক সভ্যতার দ্বার প্রান্তে পৌঁছাতে পেরেছিলাম, তাই না? আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এখান থেকে কী কী প্রশ্ন আসে তোমাদেরকে একটু বলি। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে, কেন এই আহ্বান? আমাদের ইতিহাস নেই, এই পংক্তির তাৎপর্য কী? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এটার তাৎপর্য। আর আমাদের পথ নেই কোনো, পথ বলতে কী বোঝানো হয়েছে বা কেন, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসে। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিক্টর স্টাডি অ্যান্ড মোটিভেশন হাবকে টাটা, বাই বাই।